ওকে, তাহলে চারটা প্রসেসের জন্য পিভিটি রিলেশন আমি বলছিলাম। তারপরে ওয়ার্ক ডানের সূত্র পড়াইছি, ওয়ার্ক ডান পড়াইছি। তারপরে কি পড়াইলাম ভাই? তারপরে হচ্ছে হিট 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 অ্যাডিশন বা হিট সাপ্লাই পড়াইছি, তাই না? হিট অ্যাডিশন বা হিট সাপ্লাই পড়ানো হয়েছে। আচ্ছা, তাহলে হিট অ্যাডিশন, ব্লার হয়ে যাচ্ছে এরকম। মোবাইল তো নড়াচড়া করতেছে না তারপরও। আচ্ছা, হিট অ্যাডিশন পড়ানো হয়েছে। আরেকটা কি পড়াইছি ভাই, আপনার মনে আছে? আমি যদি সূত্রটা একটু হিট দেখি। এডিশন, তারপর হ্যাঁ, হচ্ছে ওয়ার্ক, এই তিনটাই ওয়ার্ক ডান। আমি পড়েছিলাম। আর এনট্রপির পড়ছিলাম হচ্ছে কিউ বাই টি, তাই না? এনট্রপি কিউ বাই টি। আর এনথালপির কিউবিটি, পরিবর্তন হ্যাঁ। ডেল এইচ, আর ইন্টারনাল এনার্জির পরিবর্তন ডেল ই। বুঝছেন? এটার সূত্র আমি দেই নাই, দেখেন। এই যে এনথালপির পরিবর্তন, এইটা যে কোনো প্রসেসের জন্যই এনথালপির পরিবর্তন এমসিপি টি টু মাইনাস টি ওয়ান। এটা আপনার যদি আইসোবারিক প্রসেস হয়, এটা মানে কনস্ট্যান্ট আচ্ছা। প্রেসার প্রসেসের জন্য এটা, আইসোথার্মাল প্রসেসের জন্য এটা, অ্যাডিয়াবেটিক, আইসোকোরিক, মানে চারটা প্রসেসের জন্যই আপনার এনথালপির পরিবর্তনটা আচ্ছা হবে আচ্ছা আচ্ছা। এইটা। বুঝছেন? কিন্তু এনথালপি দেখেন, এনথালপির পরিবর্তনটা তাহলে এটাই খেয়াল রাখবেন, সিপি কিন্তু সবগুলোতেই হচ্ছে। অন্যদিকে ডেল ইটা হচ্ছে এমসিভি। এটা সবগুলো প্রসেসের জন্য, এটা কনস্ট্যান্ট ভলিউমের জন্য আর কনস্ট্যান্ট প্রেসারের জন্য না। এটা সবগুলো প্রসেসের জন্য এমসিভি টি টু মাইনাস টি ওয়ান, এটা খেয়াল বুঝতে রাখবেন। পারছি বুঝতে পারছি। তাহলে ইন্টারনাল এনার্জিটা কনস্ট্যান্ট থাকে কোথায় ভাই, বলেন তো? অন্তর্নিহিত শক্তি হচ্ছে আপনার ওই যে কনস্ট্যান্ট ভলিউমে। না না না, দেখেন অন্তর্নিহিত শক্তিটা জিরো। এই ডেল ইর ভ্যালুটা জিরো হচ্ছে আপনার আইসোথার্মাল প্রসেসের জন্য, আইসোথার্মাল। এবং এই যে এনথালপির পরিবর্তনটাও হবে না, এনথালপির পরিবর্তনটাও আপনার হবে না কোথায়? এটাও আইসোথার্মাল প্রসেসেই। বুঝছেন? এটা জিরো হবে, মানে ডেল এইচ। কারণ দেখেন, আপনার যেখানে টি টু মাইনাস টি ওয়ান আছে না, এখানেও টি টু মাইনাস টি ওয়ান আছে। তাহলে এইখানে তো আপনার ইন্টারনাল এনার্জির পরিবর্তনটাও জিরো আসবে, কারণ এই এই ভ্যালুটা জিরো, জিরো দ্বারা গুণ করলে এটাও জিরো হয়ে যাবে, এখানে জিরো। যেহেতু আইসোথার্মাল প্রসেসে আপনার মানে টেম্পারেচার রুদ্রতাপীয় চেঞ্জ হয় না। হ্যাঁ তাপমাত্রার পরিবর্তনটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আশা করি বুঝেছেন। তাহলে এই এনথালপির পরিবর্তনটা মনে রাখবেন, আপনার কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস এবং এডিয়াবেটিক প্রসেস। এবং ইন্টারনাল এনার্জির পরিবর্তনটাও এই যে এমসিভি, কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, কনস্ট্যান্ট এনট্রপি প্রসেস আর কি, যেটাকে আমরা বলি আইসেন্ট্রপিক প্রসেস। এর জন্য আপনি এটা খেয়াল রাখবেন। তাহলে ভাই, এর আগে 5টা অঙ্ক পড়াইছিলাম হচ্ছে প্রসেস থেকে, তাই না? আজকে আরেকটা প্রবলেম দিব, আর একটা প্রবলেম দেখেন প্রসেস থেকে। এরপরে আমি কয়েকটা আচ্ছা, হচ্ছে দিয়ে শিট দিয়ে দিব, দেখেন। আমার বোঝা যাচ্ছে ভাই? দেখাই যায় না, মনে হয় বেশি হয়ে গেছে, দাঁড়ান। একটু লেখাগুলো বুঝতে হ্যাঁ, পারতেছি না, এবার লেখা ধরা যায় না আর কি। ও বুঝতে পারতেছেন না এখন? মানে হ্যাঁ, লেখাগুলো দেখা যায় না। আজকে নেটওয়ার্কের অবস্থা একটু বাজে মনে হচ্ছে তো। আচ্ছা, সমস্যা নেই, আপনি ইয়ে করেন, আমি ডাটা লিখতেছি, আপনি বলতে থাকেন। দেখেন তো এখন দেখা যায় কিনা। হ্যাঁ, এখন দেখা যায়। ও আচ্ছা, তাহলে দেখেন, একটি বদ্ধ পাত্রে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 0.7 বার চাপে 2 কেজি কার্বন ডাই অক্সাইড আছে। তাহলে আপনার একটা ক্লোজড ভেসেলে বা একটা বদ্ধ পাত্রে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 0.7 বার চাপ, দেখেন তাহলে একটা তাপমাত্রাও দেওয়া আছে, আবার একটা চাপও দেওয়া আছে। তো একটা এই চাপ দেওয়া আছে। তাপমাত্রা ও চাপে আপনার 2 কেজি কি আছে, কার্বন ডাই অক্সাইড আছে একটা পাত্রে। বুঝেছেন? হুম, তো পাত্রের চাপ দেওয়া হুম, আছে কত? পাত্রের চাপ এত বার এবং 1.4। তাপমাত্রা এত না হওয়া পর্যন্ত। দেখেন চাপ তাহলে ছিল কত, 0.7 বার। এই চাপটা 1.4 বার, 4 বার। এবং দেখেন তাপমাত্রা ছিল হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, এবং তাপমাত্রা 313 ডিগ্রি সেলসিয়াস না হওয়া পর্যন্ত তাপ প্রয়োগ করা হয়। বুঝছেন? তাহলে আমার এই যে বিষয়টা দেখেন, একটা বদ্ধ পাত্র, একটা বদ্ধ মানে এ ক্লোজড ভেসেল, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা,
0.7 বার চাপে 2 কেজি কার্বন ডাই অক্সাইড কিন্তু এই পাত্রের ভিতরে আছে। এই পাত্রের চাপ বৃদ্ধি করব, তাপমাত্রা বৃদ্ধি করব, সে কারণে আমি এখানে তাপ প্রয়োগ করতেছি। বুঝছেন, তাপ প্রয়োগ করতেছি। এই তাপ প্রয়োগ করে 20 ডিগ্রি সেলসিয়াসকে বানাইলাম 313 ডিগ্রি সেলসিয়াস, এবং 0.7 বার যে প্রেশারটা আছে সেই প্রেশারকে বানাইলাম আমরা 1.4 বার প্রেশার। ঠিক আছে, তাপ প্রয়োগ করা হয়। বলেছে কৃত কাজ বের করো, কৃত কাজ বের করো। তাহলে কৃত কাজ কত আসবে? দেখেন, তাহলে কৃত কাজ আসবে আপনার 0। কেন? কারণ দেখেন, কাজের সূত্র, এটা কিন্তু কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। এটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। এটা কিভাবে বুঝলাম কনস্ট্যান্ট ভলিউম প্রসেস? কারণ একটি বদ্ধ পাত্র, আপনি যতই তাপ প্রয়োগ করেন না কেন, এই পাত্রের ভলিউম কিন্তু বাড়বে না। তার মানে ভলিউম কিন্তু কনস্ট্যান্ট। বুঝছেন? তাহলে ভলিউম যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ভলিউম কনস্ট্যান্ট হলে কাজের মান 0 হবে। কারণ আমাদের কাজ হবে তখনই যখন ভলিউম পরিবর্তন হবে। W ইকুয়ালস টু আমরা জানি P ইন্টু V2 মাইনাস V1, তাই না? V2 মাইনাস V1 এভাবে আমরা জানি। তো এখানে V2 মাইনাস V1 আমরা 0 পাচ্ছি, সো এখানে কাজের ভ্যালুটাও কৃত কাজ বের করো, অর্থাৎ 0 চলে আসবে। তারপরে ইন্টারনাল এনার্জির পরিবর্তন বের করো। দেখেন, তাহলে ইন্টারনাল এনার্জির পরিবর্তন কিন্তু আমরা একটু আগে দেখলাম, এই যে mCv T2 মাইনাস T1। তার মানে আপনার এখানে m লাগবে, ভর লাগবে, মানে যে গ্যাসটা এখানে আছে। দেখেন কার্বন ডাই অক্সাইড কয় কেজি আছে? এখানে 2 কেজি আছে। তাহলে আপনার m এর ভ্যালুটা 2 কেজি। আর CV এর ভ্যালুটা কত দেয়া আছে? দেখেন, CV এর ভ্যালুটা এই যে স্থির আয়তনে, স্থির আয়তনে আপেক্ষিক তাপ, স্থির আয়তনে আপেক্ষিক তাপ হচ্ছে আপনার কত? 0.657 কিলোজুল পার কেজি কেলভিন। বুঝছেন, এটা দেয়া আছে। তাহলে আপনার সিভির ভ্যালুটাও আছে। এখন T2 মাইনাস T1, তো তাপমাত্রা শুরুতে ছিল আপনার 20 ডিগ্রি সেলসিয়াস, তারপরে হলো 313 ডিগ্রি সেলসিয়াস। তো সব পাইছেন? দেখেন, আমরা তাহলে বের করে ফেলি ক্যালকুলেটরে। তাহলে m এর মান হলো 2 কেজি, সিভি হচ্ছে 0.657, T2 313, T1 20। তাহলে এটা সমান দিলে যা আসে 385.002 কিলো জুল। যেহেতু আমি এই যে এই ভ্যালুটা দেখেন কিলোতে রেখেছি, কিলো, তার মানে আমার এটা জুল না এসে কিলোতে এসেছে, কারণ এটার টেম্পারেচার, এটা কেজি, এটা কিলোতে রেখেছিলাম, তাই না? এই যে দেখেন, এত কিলো জুল কেজি কেলভিন। বুঝেছেন? ওকে, তাহলে এটা 385.002 কিলো জুল। কিলো জুল হলো আমাদের কি? এটাই হলো আমাদের ইন্টারনাল এনার্জির পরিবর্তন। ইন্টারনাল এনার্জির পরিবর্তন। আশা করি অঙ্কটা বুঝেছেন। তো 6 নম্বর অঙ্কটা প্র্যাকটিস করবেন। ভাই, প্রসেস থেকে প্রবলেম খুবই কম আসে, বুঝছেন? তো আমি যে 6টা প্রবলেম দিছি, এই 6টা প্রবলেম খুব ভালো করে শেষ করবেন। আমি আরো কয়েকটা প্রবলেম আপনাদের দিব, বুঝছেন? অসুবিধা নাই। এখন আমি সাইকেলের কিছু প্রবলেম দেখাই আপনাদেরকে। তো এর আগে ভাই সিলেবাসটা আমি ঠিক করে দিচ্ছি। দেখেন, সাইকেল মূলত আমরা পড়বো হচ্ছে কার্নট সাইকেল, কার্নট সাইকেল, অটো সাইকেল, ডিজেল সাইকেল অ্যান্ড ব্রাইটন সাইকেল। এই 4টা সাইকেল আমাদের মেইন, বুঝছেন? অটো ডিজেল, তো অটো ডিজেল তো আমরা অলরেডি পড়ে ফেলেছি আইসি ইঞ্জিনে। আমাদের যে প্রবলেমগুলো আসে সেগুলো আমরা আইসি ইঞ্জিনে কিন্তু অলরেডি পড়াশোনা করেছি। তো এখন আমরা পড়ব হচ্ছে দেখেন, তাহলে এখন আমরা পড়ব হচ্ছে কার্নট অ্যান্ড ব্রাইটন, মেইনলি কার্নট সাইকেল এবং ব্রাইটন সাইকেল। তো এটা থাকলো 6 নাম্বারটা। এরপরে যদি অ্যাড করি অবশ্যই আপনাদের আমি বলে দেবো, ঠিক আছে? আমি কিছু প্র্যাকটিস করার অঙ্ক দিব, অসুবিধা নেই। তাহলে আমাদের যে দেখেন থার্মোডাইনামিক্স, এইখানে আপনার একটা টপিক কি? একটা টপিক হলো প্রসেস, যেটা আমরা মোটামুটি শেষ করলাম, সূত্র প্লাস 6টা ম্যাথ। তারপরে সাইকেল, এই সাইকেলের ভিতরে আমরা পড়বো 4টা সাইকেল, কার্নট সাইকেল, অটো সাইকেল, ডিজেল সাইকেল অ্যান্ড ব্রাইটন সাইকেল। তো আইসি ইঞ্জিনে আমরা অটো সাইকেল অ্যান্ড ডিজেল সাইকেল পড়াশোনা করেছি, তার সাথে অ্যাড হবে এই যে আপনার কার্নট সাইকেলের অঙ্ক এবং এই যে ব্রাইটন সাইকেলের অঙ্ক। তো এখানে একটা অটো সাইকেলের অঙ্ক আছে। এখানে টোটাল 4টা প্রবলেম আছে, এর 3টা হলো ব্রাইটন সাইকেল থেকে আচ্ছা আছে এখানে শুধুমাত্র। আর এই যে কার্নটটা পড়লে আমাদের সাইকেলটাও মোটামুটি একটু মানে আয়ত্তে চলে আসবে আমাদের। তো তারপরে থার্মোডাইনামিক্সের আপনার বাদ থাকবে, দেখেন এর আগে রেফ্রিজারেশনে পড়াই ফেলছি, আপনার থাকবে সাইকোমেট্রি, বয়লার, এই জিনিসগুলো আমাদের থাকবে, এবং হচ্ছে ডায়াগ্রামের একটা ক্লাস, বুঝছেন? ওকে, তাহলে শুরুটা আমি কার্নট সাইকেল দিয়েই করি। দেখেন, তাহলে
তাহলে কার্নোট সাইকেল, কার্নোট সাইকেল আর পেট্রোল ইঞ্জিন এক না? না কার্নোট সাইকেল আলাদা। এই কার্নোট সাইকেলটা আপনার এটা কোনো বাস্তব কোনো সাইকেল না। এটা একটা, না, এটা শুধুমাত্র না, থিওরিটিক্যাল সাইকেল। মানে পেট্রোল ইঞ্জিন অটো সাইকেলে চলে। পেট্রোল ইঞ্জিন কার্নোট সাইকেলকে ফলো করে না? না, অটো সাইকেলকে করে। অটো সাইকেল, মোটরসাইকেল। হ্যাঁ হ্যাঁ, পেট্রোল ইঞ্জিন অটো সাইকেলকে ফলো করে বা অটো সাইকেলের উপরে কাজ করে। আর ডিজেল ইঞ্জিন ডিজেল সাইকেলের উপরে কাজ করে, বুঝছেন? আর গ্যাস টারবাইন আচ্ছা। ইঞ্জিন যেটা, সেই গ্যাস টারবাইন আপনার ব্রাইটন সাইকেল, যার আরেকটা নাম হচ্ছে হুম, জুল সাইকেল। বুঝছেন, ব্রাইটন সাইকেলের আরেকটা নাম কি, জুল সাইকেল। সেই জুল সাইকেলকে ফলো করে গ্যাস টারবাইন। আর জুল কার্নোট সাইকেল। সাইকেল দেখেন, এই কার্নোট সাইকেলের উপরে বেস করে কোনো ইঞ্জিন নাই। এটা কারণ এটা হচ্ছে আমাদের, এটা শুধুমাত্র থিওরিটিক্যাল সাইকেল, মানে এটা শুধু আমরা পড়াশোনাই করি, ঠিক আছে? এর উপরে কোনো হুম, আমাদের হুম, এটার কোনো বাস্তব কোনো অ্যাপ্লিকেশন নাই। কেন নাই? এর কারণটা হচ্ছে আপনার কার্নোট সাইকেলের আচ্ছা, আচ্ছা। এফিসিয়েন্সি 100%। কার্নোট সাইকেলের এফিসিয়েন্সি কি 100%। 100% তো দেখেন। বাস্তবে কোনো সাইকেলের এফিসিয়েন্সি 100% পাওয়া সম্ভব না। মানে ইঞ্জিনের পার্টসগুলোর মধ্যে হুম, ঘর্ষণ, তাপ উৎপন্ন, সাউন্ড প্রডিউস, এগুলোর কারণে আমাদের অবশ্যই কিছু শক্তি ব্যয় হবে। দেখেন একটা ইঞ্জিন চললে সেখানে শব্দ হয়, তো এই যে শব্দ শক্তিতে রূপান্তর হয়, এই শক্তিটা কোত্থেকে আসে? এই শক্তিটা কিন্তু সেই জ্বালানি থেকে আসে, তাই না? তাহলে আমাদের তো 100% হুম, জ্বালানি শক্তি আউটপুট হিসেবে পাওয়া কখনোই সম্ভব না। সো আমাদের কার্নোট যে সাইকেলটা, এটার কোনো আমরা, এটা আমরা বলতে পারি প্র্যাকটিক্যালি এটা ফিজিবল না, এটা প্র্যাকটিক্যালি বাস্তবায়নযোগ্য না। সো ইট ইজ জাস্ট এ থিওরিটিক্যাল সাইকেল, এটা মনে রাখবেন। হুম, তো কথা হচ্ছে তাহলে এটা আমরা কেন পড়াশোনা করি? এই যে এই সাইকেলের এফিসিয়েন্সি যেহেতু বেশি, তো ইঞ্জিনিয়াররা বিজ্ঞানীরা সবসময় চেষ্টা করে যে আমরা এমন কোনো ইঞ্জিন বা ডিভাইস আবিষ্কার করি যেটা কার্নোট সাইকেলের কাছাকাছি চলে যায়। মানে এটাকে লক্ষ্য করে কাজ করা হয় আর কি, বুঝছেন? ফলো করার চেষ্টা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এটার হাইয়েস্ট এফিসিয়েন্সি। ওকে, তাহলে দেখেন আমি কার্নোট সাইকেলের যে ফিগারটা সেটা আরেকবার বলি। দেখেন কার্নোট সাইকেলে আমরা হুম, এই যে সোর্স থেকে কি করি, সোর্স, সোর্স মানে উৎস, বাংলায় উৎস। এই সোর্সটা সাধারণত হুম, টিম্যাক্স থাকে। টিম্যাক্স থেকে আমরা কি করি, আমরা হিট নেই। হিট নিয়ে আমরা কিছু ওয়ার্ক এখান থেকে পাই। আর ওয়ার্ক হওয়ার পরে বাকি যা থাকে সেটা আমরা ত্যাগ করে দেই। সেটা আমরা ত্যাগ করি, যেটাকে আমরা বলি হচ্ছে সোর্স, এটা সিঙ্ক। তো সাধারণত সোর্সের তাপমাত্রাটা বেশি থাকে তাই এটাকে আমরা টি ম্যাক্স বলি, এই যে। আর সিঙ্কের তাপমাত্রা কম থাকে এটাকে আমরা টি মিন বলি। দেখেন বুঝেছেন কিনা? মিনিমাম বলে। তাহলে আমরা এখান থেকে দেখেন, তাহলে এটা হ্যাঁ, কি, বুঝতে পারছি। কিউ ম্যাক্স, এটা হলো আমাদের কিউ মিন। তাহলে আমি যদি এখান থেকে ইফিসিয়েন্সিটা বের করতে চাই, এটা, তাহলে কি হবে, আউটপুট হবে। তাহলে আউটপুট কোনটা, ডাব্লিউ, হুম, ডাব্লিউ। আমি এখানে দেখেন কিউ, হুম, কিউ ম্যাক্স পরিমাণে হিট প্রয়োগ করতেছি, ডাব্লিউ পরিমাণ কাজ পাচ্ছি, আর কিউ মিন পরিমাণ হিটকে আবার ত্যাগ করতেছি, বুঝেছেন? তাহলে হুম, আমার ইফিসিয়েন্সিটা হবে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তো ইনপুটটা কি, ইনপুটটা হলো আপনার এই যে কিউ ম্যাক্স, ইনপুটটা হচ্ছে কি, কিউ ম্যাক্স। এটাই তো আমি ইনপুট কিউম্যাক্স। হিসেবে দিচ্ছি, মানে ইঞ্জিনের ভিতরে দিলাম, ডাব্লিউ পরিমাণ আউটপুট পাইলাম। তাহলে এগুলোর কিন্তু সম্পর্ক নাই, বুঝেছেন? তাহলে আউটপুট ডিভাইডেড বাই কি, হ্যাঁ, ইনপুট। এখন ভাই খেয়াল করেন, আমরা, রেফ্রিজারেশনের উল্টা। হ্যাঁ, আমরা কিউ ম্যাক্স পরিমাণ ইঞ্জিনের ভিতরে দিচ্ছি, এখানে ওয়ার্ক ডান পাচ্ছি কত, ডাব্লিউ না, ডাব্লিউ। ডাব্লিউ। ধরেন আমি কিউ ম্যাক্সটা 15 জুল দিলাম, এখান থেকে ডাব্লিউ ধরেন 10 জুল কাজ পাইলাম। তাহলে আমি তো দিছি 15 জুল, আমি তো কাজ পাচ্ছি 10 জুল। সেক্ষেত্রে 5 জুল কি হবে, এই যে 5 জুলটা কিউ মিন হিসেবে আমরা ত্যাগ করে দিব পরিবেশে, বুঝছেন এটা? তার মানে দেখেন আমরা যে 15 জুল দিছিলাম, এই ইনপুট থেকে যদি আমি, যেটা আমরা ত্যাগ করলাম সেটাকে বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা ওয়ার্ক ডান পেয়ে যাব। দেখেন 15 থেকে 5 বাদ দিলে আমাদের 10 পাই। তার মানে এই ওয়ার্ক ডানকে আমি বাদ দিয়ে এই কিউ ম্যাক্স মাইনাস কিউ মিন 15 মাইনাস 5 এটা লিখতে পারেন। ভাই দেখেন বুঝেছেন কিনা? তাহলে আমাদের এফিসিয়েন্সি হবে এই যে কিউ ম্যাক্স মাইনাস কিউ মিন ডিভাইডেড বাই কিউ ম্যাক্স। আশা করি এটা বুঝেছেন। তো আমরা এই হিট আকারে না লিখে টেম্পারেচার আকারেও কিন্তু লিখতে পারি। এই কিউ ম্যাক্সকে আপনি লিখবেন টি ম্যাক্স, সাথে কিউ মিনকে লিখবেন হচ্ছে টি মিন।
এই যে কিউ ম্যাক্স মানে হচ্ছে টি ম্যাক্স। তাহলে কিউ ম্যাক্স মাইনাস কিউ মিন অর্থাৎ টি ম্যাক্স মাইনাস টি মিন ডিভাইডেড বাই নিচে আছে কিউ ম্যাক্স মানে হচ্ছে টি ম্যাক্স। তাহলে এটাও কিন্তু আমরা ইউজ করতে পারি। আশা করি এটা বুঝেছেন। তো এবার খেয়াল করেন, তাহলে 1 নম্বর প্রবলেমটা যদি দেখি, দেখেন তো কি বলেছে এখানে। একটি কার্নোট ইঞ্জিন 15 ডিগ্রি সেলসিয়াস এবং 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাজ করে। এখানে একটা কার্নোট ইঞ্জিন কি করে, 15 ডিগ্রি সেলসিয়াস এবং 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাজ করে। আজকে ব্লার বেশি হয়ে যাচ্ছে আরো। ইঞ্জিনে তাপ সরবরাহ কত এত হলে ইঞ্জিনের দক্ষতা কত এবং কাজ নির্ণয় করো। ভাই তাহলে একটু আরেকবার বলি, দেখেন একটা কার্নোট ইঞ্জিন তো অবশ্যই দুইটা তাপমাত্রার মাঝেই কাজ করে। তাহলে এই যেটা ম্যাক্সিমাম সেটা দেওয়া আছে 160 ডিগ্রি সেলসিয়াস, আর যেটা মিনিমাম সেটা দেওয়া আছে 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই দুটো তাপমাত্রার মধ্যে কাজ করে। তো ইঞ্জিনের তাপ সরবরাহ দিচ্ছেন কত এত, ইঞ্জিনের দক্ষতা কত। ভাই আমাকে বলেন তো ইনপুট কোনটা এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে। ম্যাক্সিমাম যেটা ইনপুট কত, 160। 160। তো দেখেন এই যে তাপ যে সরবরাহ করতেছেন, তাপ সরবরাহ করতেছেন এটাই কি ইনপুট না, বলেন। আপনি তাপ ইঞ্জিনে সরবরাহ আচ্ছা করতেছেন সরি। ভাই। দেখেন ইঞ্জিনে তাপ সরবরাহ হচ্ছে এত, এটা তো কার্নোট ইঞ্জিন এই তাপমাত্রা, তার মানে এটা টি মিন এটা এটা টি হচ্ছে ম্যাক্স, এই দুটো লিমিট। তাপমাত্রার হ্যাঁ মধ্যে কাজ করে। কিন্তু তাপ সরবরাহ করতেছেন এত, হ্যাঁ তার হ্যাঁ, মানে এটাই কি আপনার কিউ ম্যাক্স না। কিউ ম্যাক্স। হুম। তাহলে আমাদের বের করতে হবে ইঞ্জিনের দক্ষতা। তো ইঞ্জিনের দক্ষতাটা আমরা এই যে মিনিমাম টেম্পারেচার এবং ম্যাক্সিমাম টেম্পারেচার দিয়ে কিন্তু বের করতে পারি, খুব সহজ। এবং কাজও বের করতে বলছে আমাদের, তো আমরা ইনপুট হ্যাঁ দিছি, আমাদের কাজ বের করতে হবে। তাহলে দেখেন আমরা প্রথমে দক্ষতাটা বের করব এই টেম্পারেচারগুলো দ্বারা। তাহলে আমরা দেখলাম দক্ষতা হলো আমাদের কি আসলো, টি ম্যাক্স মাইনাস টি মিন, তার মানে আউটপুট পাইলাম, ডিভাইডেড বাই ইনপুট টি ম্যাক্স। তাহলে টি ম্যাক্স কত 160 মাইনাস টি মিন কত 15। এটা কিন্তু আমি আর কেলভিনে নিলাম না, কারণ এটা পার্থক্য, এই কারণে। আর টি ম্যাক্স কত দেওয়া আছে 160, তাহলে 160 তো সেলসিয়াসে লেখা যাবে না, 273 যোগ করে কেলভিনে নিতে হবে। ভাই না বুঝলে বলিয়েন। 160 মাইনাস সমস্যা নেই। 15 ডিভাইডেড বাই 160 প্লাস 273, তাহলে আসতেছে এত। আমি যদি 100 দ্বারা গুণ করি এটা পার্সেন্টেজে যাবে, তাহলে 33.49%। তাহলে এই 33.49%, এটা হচ্ছে আমাদের ইফিসিয়েন্সি। 33 দশমিক কি 33.49 বা 49%, এটা হচ্ছে আমাদের ইফিসিয়েন্সি। তারপরে কাজ বের করতে বলেছে। তো কাজ আমরা এফিসিয়েন্সি সমান আমরা এটা লিখতে পারি, দেখেন কাজ মানে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট মানে কিউ ম্যাক্স। লিখতে পারি কিনা ভাই, দেখেন তো আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তাহলে এবার কিন্তু আমাদের হ্যাঁ এফিসিয়েন্সি দক্ষতা। এফিসিয়েন্সি দেওয়া আছে। আমরা কিন্তু এই ডাব্লিউটা পেয়ে যাবো ভাই, তাই না, এই যে কাজ বের করতে বলেছে। তাহলে ডাব্লিউ সমান হবে আপনার এফিসিয়েন্সি ইনটু কিউ ম্যাক্স। তাহলে এফিসিয়েন্সি কত 0.3349। এখানে তো আর পার্সেন্টেজে লেখা যাবে না যেহেতু আমরা অঙ্ক করব। কিউ ম্যাক্স কত 8 ইন্টু 10 টু দি না পাওয়ার না 4 না। জুল। 8 ইন্টু 10 টু দি পাওয়ার 4 কি জুল। তাহলে এটা জুলে নিলে আমাদের আউটপুটটাও কিন্তু জুলেই চলে আসবে। তাহলে 26,000, দেখেন তাহলে আমি যদি কিলো জুলে নিয়ে যাই 1,000 বাদ দিয়ে দিই, 26.8 এক ঘর যদি নেই এত কিলো জুল। তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখেন বুঝেছেন কিনা, হ্যাঁ, আমাদের এই যে উত্তর মিলে আছে 26.8 কিলো জুল। ভাই বুঝতে পেরেছেন? বুঝতে পারছি ভাই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি 2 নম্বরে চলে যাই। দেখেন 2 নম্বরে বলেছে যে
একটি কার্নোট ইঞ্জিনের তাপীয় দক্ষতা 45%। দেখেন একটি কার্নোট ইঞ্জিনের তাপীয় দক্ষতা কিন্তু দেয়া আছে, দেখেন আমাদের এটা বের করা লাগতেছে না। তো তাপ গ্রহণের তাপমাত্রা 300 ডিগ্রি সেলসিয়াস হলে তাপ বর্জনের তাপমাত্রা কত? তাহলে আমাকে বলেন, তাপ গ্রহণের তাপমাত্রা কি টি ম্যাক্স না টি মিন ভাই বলেন তো? টি ম্যাক্স। টি ম্যাক্স, আমরা টি ম্যাক্স থেকে তাপ গ্রহণ করি। আর এই যে তাপ বর্জনের তাপমাত্রা, তার মানে টি মিনটা আমাদের বের করতে হবে, তাই না? টি মিনটা আমাদের বের করতে হবে। তাহলে এফিসিয়েন্সি দেয়া আছে, আপনি এই ফর্মুলাটাই বসান। দেখেন 300 দেয়া আছে একটা। 2 নাম্বার, তাহলে এফিসিয়েন্সি সমান কি হবে? টি ম্যাক্স মাইনাস টি মিন, মানে আউটপুট কিন্তু এটা আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, তার মানে টি ম্যাক্স। তাহলে এফিসিয়েন্সি দেওয়া আছে 45%, তাহলে এফিসিয়েন্সির ভ্যালু 0.45। এবার টি ম্যাক্স দেওয়া আছে আপনার 300, আপনার টি ম্যাক্স দেওয়া আছে 300। তাহলে 300কে আপনি চাইলে এটাকে 273 করতে পারেন, অসুবিধা নেই। কেলভিনে নিয়ে গেলেন, কেলভিনে এটাকে নিয়ে গেলেন, মাইনাস করলেন, টি মিন আপনার বের হবে। টি মিন কি হবে? বের হবে। আর টি ম্যাক্স হচ্ছে আপনার কত? 300 প্লাস 273। এটা বুঝতে পেরেছেন কিনা? তো আমি কিন্তু এটাকে কেলভিনে নিয়ে গেছি, তাহলে টি মিনটাও সরাসরি কেলভিনে আসার কথা, তাই না? না, কেলভিনেই তো আসবে। আচ্ছা, তাহলে এই জায়গাতে দেখেন, এটাকে কোনাকুনি গুণ করি। 0.45 ইন্টু 300, 300 প্লাস 273, তো এটা আসলো। ওহো, এটা তো আমাদের পয়েন্ট দিতে ভুলে গেছি, দেখেন এই কারণে অন্যরকম আসছে। এত আসলে কথা না। দেখেন 257.85 এটা আসলো। এখন টি মিনকে রেখে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, 300 প্লাস 273 মাইনাস অ্যান্সার, তাহলে আপনার আসতেছে 315.15। এটা আপনি নিজের মতো করে আপনারা ক্যালকুলেট করবেন, অসুবিধা নাই। 315.15 কেলভিন, 315.15 কেলভিন অ্যান্সার, বুঝেছেন? তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখেন এটা কিন্তু রেজাল্টেও আসে 315.15 কেলভিন। আপনি চাইলে কিন্তু এই যে টি ম্যাক্সও বের করা যাবে, ঠিক আছে? চেষ্টা করবেন, পারবেন। তারপরে ভাই এই যে এটা একটু দেখেন, এটা বলছে রিভার্স, একটি রিভার্স কার্নট সাইকেলের একটি রিভার্স কার্নট, তাহলে আপনার কিন্তু এটা কার্নট না, রিভার্স কার্নট মানে উল্টাটা, বুঝছেন? রিভার্স কার্নট। তাহলে রিভার্স কার্নট সাইকেলের সোর্সের তাপমাত্রা কত দেয়া আছে? সোর্স মানে টি ম্যাক্স, সোর্স কত দেয়া আছে? সোর্সের তাপমাত্রা দেয়া আছে 50, আর সিঙ্কের তাপমাত্রা দেয়া আছে 100। ও, এটাই তো বড়, এটাই কিন্তু বড় ভাই। দেখেন আপনার সোর্সেরটাই কিন্তু এখানে 50, মানে 50 উপরে, আর এই যে নিচে আপনার কত? 100, 100, বুঝেছেন? তাহলে এই তাপমাত্রাকে আপনি যদি কেলভিনে নিয়ে যান, কেলভিনে নিয়েই তো করতে হবে প্রবলেমটা, তাই না? অবশ্যই। তাহলে এটা আসে 373 কেলভিন, আর এটা হবে আপনার কত? 323 কেলভিন। দেখেন, তাহলে এটা সোর্স, এটা সিঙ্ক। তাহলে ইনপুট কোনটা? ইনপুট ধরেন এইটা, বুঝছেন? আউটপুট কোনটা? আউটপুট এই দুইটার ডিফারেন্স, এই দুইটার ডিফারেন্স। ধরেন এটা টি ম্যাক্স এখন, তাহলে টি ম্যাক্স মাইনাস টি মিন, যেহেতু এটা কম, এটা টি মিন, এটা টি ম্যাক্স। কিন্তু আমার ইনপুটটাই কিন্তু এখানে টি মিন। দেখেন ইনপুট কোনটা? সোর্স সবসময় ইনপুট, আর এই দুটার পার্থক্য সবসময় আউটপুট। তাহলে ভাই এই ক্ষেত্রে মানে বিষয়টা কেমন বোঝাচ্ছে? এই ক্ষেত্রে বিষয়টা কেমন বোঝাচ্ছে? এটা আপনার তো আপনার দেখেন সোর্স কত দেয়া আছে? 50, আর সিঙ্ক কত দেয়া আছে? 100। তাহলে সোর্স থেকে তো নেয়, তাই না? সোর্স থেকেই তো নিচ্ছে, সোর্স মানে তো উৎস। সোর্স থেকেই নেয়। হ্যাঁ, তাহলে কি হিট রিজেকশন হচ্ছে বেশি? হিট রিজেকশন হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসে, আর হিটটা নিচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াসে, বুঝছেন? এটা মানে এই এটাই বলতেছি, যেমন তাপমাত্রাতে ওই যে রিজেক্ট আপনার করতেছে, কতটুকু সেটা দেয়া নাই, কতটুকু আগের রিজেক্ট আগের করতেছে। ম্যাথগুলোতে হ্যাঁ, আগের ম্যাথগুলোতে যেমন দেখলাম আমাদের সোর্সের টেম্পারেচার বেশি, বেশি। আর কারণ যখন রিভার্স যখন উল্লেখ করলো তখন হচ্ছে আমাদের সোর্সের টেম্পারেচারটা কম। হ্যাঁ, হ্যাঁ, কম হয়ে গেছে।
আপনার তাহলে হচ্ছে এখানে ফিঙ্গারটাই বেশি হয়ে গেছে। মানে এখানে রিজেকশনটা বেশি হচ্ছে। না, রিজেকশন টেম্পারেচারটা বেশি হচ্ছে কিনা সেটা দেয়া নাই, বুঝছেন? আপনার কিউ এর মান তো ওই দেয়া যে নাই। এখানে তো আপনার এই যে টেম্পারেচারে মানে রিজেক্ট হচ্ছে করা হচ্ছে সেটা বেশি, যে টেম্পারেচারে মানে বেশি তাপমাত্রা রিজেক্ট করা হচ্ছে, তাপমাত্রাটা বেশি, কিন্তু তাপের পরিমাণটা দেয়া নাই কিউ এর মানটা। মানে পরিমাণের কথা বলি নাই, আমি হুম, বলছি ওই যে হ্যাঁ হ্যাঁ টেম্পারেচারের হ্যাঁ, রাইট কথাই রাইট, এটা বলতেছি। বেশি। ওইখানে যেমন হ্যাঁ, 50 আর এখানে হচ্ছে ইয়া 100। 173 না? 50 আর 100 পার্থক্য 50, 373 কেলভিন, হুম হুম হুম। এটা 323 কেলভিন। আচ্ছা। এবং রিভার্স কার্নট সাইকেলের বেলায় রিভার্স কার্নট সাইকেলের বেলায় ইফিসিয়েন্সি পাবেন না, পাবেন কপ। মানে এটা হচ্ছে ইয়ার মতো, আপনার রেফ্রিজারেটরের মতো, বুঝছেন? এটা রেফ্রিজারেটরের মতো। এই রিভার্স দাঁড়ান, রিভার্স কার্নট সাইকেল, ভাই এটা তো বিষয়টা হচ্ছে, আচ্ছা এটা তো আমরা সহজভাবে মনে রাখতে পারি। ভাই একটা এসি কোন সাইকেলে চলে? কার্নোট সাইকেলে তো এসি রিভার্স কার্নট সাইকেলে চলে, কার্নট না, রিভার্স কার্নট। হ্যাঁ, মানে কার্নটে কোনো রিভার্স কিছুতে কার্নোট, চলে হ্যাঁ। না, বুঝছেন? কার্নট সাইকেলে কোনো কিছু চলে না, ওটা বাস্তবায়নযোগ্য না। কিন্তু এসিটা রিভার্স কার্নট আচ্ছা সাইকেলে আচ্ছা। চলে। তাহলে রিভার্স কার্নট সাইকেলে চললে আপনার আউটপুটটা তো হয় মিনিমামটা, ওই রেফ্রিজারেটরের মতো। হুম হুম। তাহলে এভাবেই মানে সহজ করে মনে রাখেন যে তাহলে রিভার্স কার্নট, ধরেন এটা তাহলে একটা একটা এসির কথাই বলতেছে। তাহলে এসি, তাহলে এখানে টি মিন, ধরেন টি মিন তো আমার এই যে 50, তাহলে এখানে আউটপুটটা হবে 323 কেলভিন। আর ইনপুটটা হবে তাহলে এই এই দুইটার পার্থক্য, 373 মাইনাস 323, মানে যেদিকেই যান আপনি ইনপুটটা এটা আমরা দিচ্ছি, কারণ ইনপুটটা তো আমরা বাইরে থেকে দেই যদি আমরা এটাকে রেফ্রিজারেটরের মতো ধরি, তাই না? মানে এসির মতো। তাহলে ডাব্লিউ ইনটা আমরা করতেছি, দেখেন আমাদের যে ফিগার আছে, তাহলে ডাব্লিউ ইনটা আমরা ইনপুট হিসেবে দিচ্ছি, তাহলে এই ইনপুটটা আমরা কিন্তু এখানে দিচ্ছি, প্লাস এই যে আমাদের মিনিমামটা নিচে দেওয়া উচিত, যাই হোক, তো এটা ধরেন আসতেছে, তাহলে এই দুইটা মিলেই কিন্তু আমরা এখানে এই যে এটাকে কি করতেছি, রিজেক্ট করে দিচ্ছি। তাহলে আমার ইনপুট কোনটা ভাই বলেন তো? দেখেন আমি যদি ওইটার মতো রেফ্রিজারেটরের মতো যদি সাজাই, তাহলে এটা 50, এখানে ইনপুট ডাব্লিউ ইনপুট হচ্ছে ইন তাহলে দিচ্ছি, টি ম্যাক্স। এটা কিউ মিন ধরেন, এটাই যে ছেড়ে দিচ্ছি আমরা টি ম্যাক্স। এটাই কারণ দেখেন যে বেশি তাপমাত্রায় ছাড়া হচ্ছে মানে রেফ্রিজারেটরের বাহিরে, বুঝছেন? মানে এসির মতো সেম, এসি হুম। বা রেফ্রিজারেটর সেম, মানে বেশি তাপমাত্রায় ছাড়া হচ্ছে, তার মানে এটা কিউ ম্যাক্স। তাহলে আপনার এখানে কপটা কত আসবে? কপ হচ্ছে আপনার এখানে এই যে কিউ মিন, তো কিউ মিন তো দেয়া নাই, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। টি মিন। তাহলে ইনপুটটা কোনটা হবে? এই যে ধরেন আপনার এখানে যদি আপনার এটা যদি 50 হয়, এটা যদি আপনার 60 হয়, তাহলে এই দুইটা মিলেই তো আপনার এখানে টিম্যাক্স পাচ্ছেন, ঠিক না? ধরেন 110, তাহলে 50 আর 60 মিলে কত হুম। হয়? 110। তাহলে এখন 110 থেকে 50 বাদ দিলে 60 এর ইনপুট পাবেন না? তার মানে টিম্যাক্স মাইনাস টিমিন, তার মানে টিম্যাক্স মাইনাস টিমিন। দেখেন তাহলে আমাদের হয়ে যাচ্ছে টিমিন কত দেয়া আছে? 50 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 323। আর পার্থক্যের বেলায় আর আমাদের কেলভিনে নেওয়ার দরকার নাই। খালেক ভাই বুঝেছেন? 6.46 কপ, এই যে আমাদের কপটা কিন্তু মিলে গেছে এবার বুঝতে পারছি। 6.46। হ্যাঁ, ঠিক আছে ভাই, তাহলে তো পারবেন। এটাও দেখেন এই যে কার্নোট ইঞ্জিনের, এটা একটি কার্নোট ইঞ্জিন 650 কেলভিন ও এত কেলভিন হুম। তাপমাত্রার মাঝে পরিচালিত হয়ে এত কিলোজুল কাজ সম্পাদন করে। এর তাপীয় দক্ষতা কত? তাহলে দেখেন সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা দুটোই দেওয়া আছে, তাহলে তাপীয় দক্ষতা তো বের করতে পারবেন, তাই না? তাহলে আপনার আউটপুটটা হবে দুটার পার্থক্য 650 মাইনাস 310 হুম হুম। ডিভাইডেড বাই ইনপুট হবে 650। এই যে 100 দ্বারা গুণ করলে 52.31%। এই যে দেখেন 52.31%, বুঝছেন? এটা আসলো। তারপরে তাপ গ্রহণের পরিমাণ নির্ণয় করো। তো তাপ গ্রহণ মানে ইনপুট কিন্তু ভাই এটা, তাই না? তাহলে আপনার এই যে আউটপুটটা দেওয়া আছে 150 কিলোজুল কাজ সম্পাদন করে, তাপমাত্রার মাঝে পরিচিত হলে এত কাজ সম্পাদন করে। তাহলে আমরা ইনপুট সমান আবার বলতে, সরি, এফিসিয়েন্সি সমান আবার বলতে পারি যে কাজ ডিভাইডেড বাই ইনপুট, তাই না? মানে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তাহলে আউটপুটকে এফিসিয়েন্সি দ্বারা ভাগ করে দেন। ধরেন এই যে রেজাল্টটা আসলো 100 দ্বারা ভাগ করে,
এটা তো এই যে আমরা লিখবো। এখন কাজ কত? 150 কিলো জুল। তাহলে এফিসিয়েন্সি দ্বারা যদি ভাগ করেন, বলেন তো কি পাবেন এখান থেকে? ইনপুট পাবেন না? হুম হুম ভাই বুঝছেন নাকি করে দেব? ভাই তাহলে করে দিচ্ছি, দেখেন। 4 নাম্বার। নেট সমস্যা করতেছে। ও হ্যাঁ হ্যাঁ, নেট আজকে সমস্যা ভাই খুবই। আমার এখানে তো পাচ্ছিলই না। তারপরে যে কষ্ট করে নিতে পারতেছি, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে না, ক্লাসটা তো নেওয়া দরকার। দেখেন, আটকে যেতেছে। তবে ভিডিওটা ভালো হবে, কারণ আমি তো স্ক্রিন রেকর্ড করতেছি, বুঝছেন? স্ক্রিন রেকর্ড করতেছি। আচ্ছা। স্ক্রিন রেকর্ডে মানে ভালো হুম, আসবে আর কি। তাহলে একটি কার্নোট ইঞ্জিন এত এততে কাজ করে, তাহলে আপনার ইফিসিয়েন্সি তো চলে আসলো কত? এই যে 52.31%। এটা আশা করি বুঝতে পেরেছেন। এখন তাপ গ্রহণের পরিমাণ আহ, নির্ণয় করো। তাহলে এফিসিয়েন্সি মানে হচ্ছে আপনার ডাব্লিউ, ডাব্লিউ মানে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। ইনপুট তাহলে এই এফিসিয়েন্সির মান কত? 523 অন। ডাব্লিউ দেখেন এই যে পরিচিত হয়ে 150 কিলো জুল কাজ সমাধান করে, তাহলে 150 কিলো জুল। তাহলে ইনপুটটা হচ্ছে ইনপুট, তাহলে ইনপুট, তাহলে 150 ডিভাইডেড বাই 0.523 অন। হ্যাঁ, নেটের খুবই প্রবলেম হচ্ছে। দেখেন তাহলে কত আসলো? 286.75। দেখছেন, এটা আমি ইনপুট মানেই তো এটাই আপনার তাপ গ্রহণের পরিমাণ এটা, হ্যাঁ। 286 দশমিক কত আসলো? 75। দেখেন এই যে 286.75। ঠিক আছে ভাই, তারপরে 5 নাম্বারটা দেখেন। এই ভিডিওটা শেষ হয়ে যাবে, আবার ঢুকেন, বুঝছেন? সাইকেলটা করাবো। একজন ইঞ্জিনিয়ার দাবি করলো যে তার ইঞ্জিনটি এত কিলোওয়াট শক্তি উৎপন্ন করে। বুঝছেন, একজন ইঞ্জিনিয়ার দাবি করতেছে যে আমি একটা ইঞ্জিন বানাইছি, এই ইঞ্জিনটা 3.75 কিলোওয়াট শক্তি উৎপন্ন করে। তো ইঞ্জিনটি প্রতি ঘন্টায় এত কেজি ফুয়েল খরচ করে। বুঝছেন, ইঞ্জিনটি প্রতি ঘন্টায় কি করে? এত কেজি ফুয়েল খরচ করে। ফুয়েলের ক্যালোরিফিক ভ্যালু হচ্ছে 42,000 কিলোজুল পার কেজি। ইঞ্জিনটির সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রাও দেওয়া আছে এত এত। তাহলে ইঞ্জিনিয়ারের উক্তির যথার্থতা যাচাই করো। ভাই দেখতে পাচ্ছেন তো না? উহ, ভাই খেয়াল করেন তাহলে। তাহলে ইঞ্জিনিয়ারের দাবি অনুযায়ী তার ইঞ্জিনটি 3.75 কিলোওয়াট শক্তি প্রডিউস করে। ইঞ্জিনটি প্রতি ঘন্টায় কি পরিমাণ ফুয়েল খরচ করে এটা দেয়া আছে, এবং ফুয়েলের ক্যালোরিফিক ভ্যালুটাও দেওয়া আছে, বুঝছে?